This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাকিবুর আনিসুর ও আলিফ নূর এবং জ্যোতিপ্রিয়র মধ্যে আর্থিক লেনদেনের তথ্য ইডির হাতে এসেছে আজকের এখনো পর্যন্ত অন্যতম বড় খবর। বাকিবুর আনিসুর, আলিফ নূর এবং জ্যোতিপ্রিয়র মধ্যে আর্থিক লেনদেনের তথ্য ইডির হাতে এসেছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তল্লাশিতে বাজেয়াপ্ত নথি থেকে লেনদেনের হদিশ। লেনদেন হয় নগদ এবং অ্যাকাউন্টেও। 3 দফায় প্রায় 94 লক্ষ টাকা নগদ জ্যোতিপ্রিয়কে দিয়েছিল আলিফ এবং আনিসুর। 70 লক্ষ টাকা জ্যোতিপ্রিয় 3টি সংস্থার অ্যাকাউন্টে পাঠায় দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি এবং তার ভাই। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে আর্থিক লেনদেনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে আনিসুর এবং আলিফ নূর। ইডি সূত্রে আরও খবর, বাকিবুরের থেকে 90 লক্ষ টাকা এসেছিল আলিফ ও আনিসুরের কাছে। সেই টাকাও কি জ্যোতিপ্রিয়র কাছে পৌঁছে দিয়েছিল আনিসুর এবং তার ভাই? জানতে চান গোয়েন্দারা। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে কি এইভাবে হাত বদল করা হয়েছে? এই বিষয়টাও কিন্তু নজরে রাখছেন গোয়েন্দারা। বাকিবুর রহমানের কাছ থেকে টাকা ঢুকেছিল আনিসুর, আলিফ নূর রাইস মিলে। প্রায় কোটি টাকা রাইস মিলের অ্যাকাউন্টে ট্রান্সফার দাবি করছে ইডি। টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছিল কি, নাকি বাকিবুর রেশন দুর্নীতির কালো টাকা এভাবেই সাদা করেছিল? দু ভাইকে জেরা করে তাই জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। ঘুরপথেও রাইস মিলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে সন্দেহ করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই মানি ট্রেলের হদিশ পেতে ঘেটে দেখা হচ্ছে রাইস মিলের ব্যালেন্স শিট, এমনটাই ইডি সূত্রে খবর। জ্যোতিপ্রিয়র 20 কোটি টাকা আনিসুর আলিফের অ্যাকাউন্টে। মোটা অঙ্কের এই টাকা রেশন দুর্নীতির টাকা বলে মনে করছেন ইডি আধিকারিকরা, বলছে সূত্র। নিঃসন্দেহে আরো একটা বড় খবর, জ্যোতিপ্রিয়র 20 কোটি টাকা আনিসুর আলিফের অ্যাকাউন্টে। মোটা অঙ্কের এই টাকা রেশন দুর্নীতির টাকা বলে মনে করছেন ইডি আধিকারিকরা। আর কি মনে করছেন, আর কি তথ্য সামনে এসেছে, কবে এই টাকা ট্রান্সফার করা হয়েছে, কি বলছে সূত্র, পুরোটাই জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। শুভজিৎ, দেখো, গতকাল বিদেশ এবং মুকুলকে যখন আদালতে পেশ করা হয় তখন ইডির তরফ থেকে আদালতে জানানো হয় যে জ্যোতিপ্রিয় মল্লিককে 10 লক্ষ টাকা করে প্রত্যেক মাসে দিতে বলা হয়েছিল, এবং সেটা বলা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হয়ে এসএসকেএম হাসপাতালে ছিলেন সে সময়ে। সেই 10 লক্ষ টাকার যে প্রতি মাসে দেওয়ার অঙ্ক, সেটাকে হিসাব করে তদন্তকারীরা আদালতের সামনে পেশ করেছেন একটি হিসাব, যেখানে বলা হচ্ছে যে 10 লক্ষ টাকা যদি প্রত্যেক মাসে দেওয়া হয় তাহলে এটা যদি সুদের টাকা হয় তাহলে আসল টাকার পরিমাণ 20 কোটি টাকা। এবং সেই সূত্রে তদন্তকারীরা আদালতের সামনে পেশ করেছেন যে এই 20 কোটি টাকা আনিসুর এবং মুকুল তাদের কাছে রাখা হয়েছে, গচ্ছিত রাখা হয়েছে, যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা। মূলত রেশন দুর্নীতি মামলায় তাদের খুলে ফেপে উঠতে সাহায্য করার জন্য তার যে দুর্নীতির ভাগের টাকা, সেই ভাগের 20 কোটি টাকা তার কাছে রয়েছে। তারই সুদের অংশ হিসেবে 10 লক্ষ টাকা প্রত্যেক মাসে দিতে বলা হয়েছে। তদন্তকারীরা বলছেন যে নজর থাকবে, নজর রাখো। ইডি সিবিআইয়ের ভূমিকা অসন্তোষ রাজ্য বিজেপির অন্দরেই। ঠিকই শুনছেন, ইডি সিবিআইয়ের ভূমিকা অসন্তোষ রাজ্য বিজেপির অন্দরেই। বাংলার মানুষ ইডি সিবিআইয়ের আরো তৎপরতা দেখতে চায়। শুভেন্দু শ্রমিকের সুর এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলাতেও। ইতিবাচক পদক্ষেপ দেখতে চান মানুষ। ইডি সিবিআই নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক, অস্বাভাবিক নয়, মন্তব্য শঙ্কর ঘোষের। কি বলেছেন শঙ্কর ঘোষ, শুনুন। ইডি সিবিআই নিয়ে আমি আমার মত স্পষ্ট করতে চাই। পশ্চিমবঙ্গের মানুষ ইডি সিবিআইকে আরও তৎপর দেখতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় কোর্ট মনিটর তদন্তে ইডি সিবিআই যাতে প্রোডাক্টিভ রেজাল্ট, অর্থাৎ দুর্নীতি নিকেশ করবার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করে। যতক্ষণ না এইটা সন্তুষ্টির জায়গায় পৌঁছচ্ছে ততক্ষণ ইডি সিবিআই নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগাটা অস্বাভাবিক বলে আমি মনে করি না। দেখুন, শঙ্কর ঘোষ যে কথা বললেন এটা কোনো ব্যতিক্রমী কথা নয়, ধারাবাহিক কথা। এর আগে কার্যত একই সুর শোনা গেছিল শুভেন্দু অধিকারীর গলাতে, শ্রমিক ভট্টাচার্যের গলাতেও। কে কি বলেছিলেন একবার মনে করে দিই। পাশাপাশি শান্তনু সেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তিনি কিভাবে বিষয়টা দেখছেন শুনুন। ইডির আধিকারিকরা অসম্পূর্ণ রিপোর্ট সাবমিট করেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের আরও সিরিয়াস হওয়া উচিত এবং অনন্তকাল ধরে এই যারা ভেটারেন স্ট্যাম্প চোর, যাদের পশ্চিমবাংলার 10 কোটি মানুষ জেলে দেখতে চায়, তাদের বিষয়ে আরও তৎপরতার সঙ্গে তদন্তকে গুটিয়ে আনা দরকার।
গতিতে ইডি এবং সিবিআই এর তদন্ত চলছে তাতে আমরা সন্তুষ্ট নই। দীর্ঘদিন ধরে এই তদন্ত দেখে তদন্তের এই দীর্ঘসূত্রিতায় পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত, বিরক্ত এবং আমরাও উত্তর দিতে দিতে বিরক্ত। আমার মনে হয় দ্রুত এই ঘটনা শেষ করা উচিত। বিজেপির নেতারা এখন যেটা অসন্তোষ প্রকাশ করছে তার কারণ তারা চায় আরো বেশি করে ইডি সিবিআই নখদাঁত বার করে তৃণমূলের নেতা নেত্রীদের, তৃণমূলের কর্মীদের আক্রমণ করুক, আরো বেশি করে তৃণমূলের নেতা নেত্রীদের সামাজিকভাবে সম্মানহানি করুক। তার কারণ তারা বাংলা বিদ্বেষী, বাংলাকে যত বদনাম করবে, বাংলাকে যত অপমান করবে তত বিজেপির নেতারা আহ্লাদিত হবে। তাদের এই হতাশার কারণে একটাই, কিন্তু সামগ্রিক সত্যটা এটাই, ইডি সিবিআই এর নিরপেক্ষতা, ইডি সিবিআই এর কম্পিটেন্স, ইডি সিবিআই এর সততা, এগুলো নিয়ে ভারতবর্ষের মানুষের মনে বড় প্রশ্ন ইতিমধ্যেই জেগে গেছে। বাংলায় দুর্যোগের বলি আরো এক বড় খবর এই মুহূর্তে। বাংলায় দুর্যোগের বলি আরো এক, এবার কল্যাণীতে। আসানসোলের পর এবার কল্যাণীতে প্রাণ গেল এক মহিলা। ঠিক কি ঘটেছিল? মহাদেব রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। মহাদেব, ঠিক কি ঘটেছিল? দেখো শুভজিৎ, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এক মহিলার কিন্তু মৃত্যু হলো এমনটাই কিন্তু জানা গেছে, এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যেটা জানা যায় যে ওই মহিলা পেয়ারের ব্যবসায়ী, তিনি প্রায় 49 বছর বয়স। তিনি পেয়ারা কিনে এক প্রতিবেশীর সঙ্গে মোটর বাইক চড়ে বাড়ি ফিরছিলেন। যেহেতু প্রাকৃতিক বিপর্যয় রয়েছে তাই প্রতিবেশীর মোটর বাইক চড়েই তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় রাস্তার ধারে যে গাছ থাকে সেই গাছের ডাল ভেঙে তাদের মোটর বাইকের উপর পড়ে, এবং মোটর বাইকের উপর পড়লে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় মানুষ নিয়ে যায় কল্যাণী জেএনএম হাসপাতালে, যেখানে চিকিৎসক ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানায়। এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে ওই বাইক চালকের কল্যাণী জেএনএম হাসপাতালে। শুভজিৎ, দেখুন, এর আগে দখলদারির অভিযোগ উঠেছিল হকারদের বিরুদ্ধে, দখলদারির অভিযোগ উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে, তারা নাকি ফুটপাত দখল করে পার্টি অফিস তৈরি করে রেখেছিল। আর এবার দখলদারির অভিযোগ উঠল সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নার্সিংহোমের বাড়ি দখলের অভিযোগ হোমিওপ্যাথি কাউন্সিলের বিরুদ্ধে। আরো একটা বড় খবর, নার্সিংহোমের বাড়ি দখলের অভিযোগ হোমিওপ্যাথি কাউন্সিলের বিরুদ্ধে। আইনি লড়াইয়ে নার্সিংহোমের দাবিতে শিলমোহর দিয়েছে আদালত। আরো বিস্তারিত জানবো, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সৌরভ, শুনতে অবাক লাগলো এটাই ঘটনা। শিয়ালদাহে বেসরকারি একটি নার্সিংহোম রয়েছে, সেই নার্সিংহোমের বাড়ি দখল করে রয়েছে হোমিওপ্যাথি কাউন্সিল, এমনটাই অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগ আদালত পর্যন্ত গড়ায়, এবং আদালতে হোমিওপ্যাথি কাউন্সিলকে বলা হয়েছে যে সেখান থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু এর পরও সেখান থেকে হোমিওপ্যাথি কাউন্সিল কিন্তু এখনো পর্যন্ত সেই নার্সিংহোমের যে বাড়ি, সেই বাড়ি দখল করে রেখেছে, এমনটাই অভিযোগ। কেন তারা কি উচ্চ আদালতে গেছে? তারা নিজেরাও চান সরে যেতে, সেই কারণে তারা পূর্ত দপ্তরের তরফে তাদেরকে এই বাড়ি দেওয়া হয়েছিল। পূর্ত দপ্তর, স্বাস্থ্য দপ্তর তাদের সঙ্গে যোগাযোগ করেছে। খাদ্য ভবনে একটি বৈঠকও হয়। বৈঠক হওয়ার পর, সেটিও বছরখানেক আগে, সে বৈঠক হওয়ার পর তাদের সল্টলেকে বেনফিসের যে টাওয়ার রয়েছে সেখানে তাদের একটি তলা ভাড়ার বিনিময়ে অ্যালোকেট করা হয়েছিল, তেমনই চুক্তিও হয়েছিল। কিন্তু অর্থের অভাবে তারা এখনো পর্যন্ত সেখানে শিফট করতে পারেননি, এবং বাড়ি জেরে তারা কার্যত ভিটে ছাড়া হয়ে পড়ে রয়েছেন। এবং আগামী হোমিওপ্যাথি কাউন্সিলের ঠিকানা কি হবে সেটাই একটা অনিশ্চয়তার মধ্যে। নজর থাকবে সৌরভ, নজর রাখো। হোমিওপ্যাথি কাউন্সিলের প্রেসিডেন্ট তিনি কি বলেছেন শোনাই একবার। যিনি বাড়ির মালিক তিনি অলরেডি আমাদেরকে উঠে যাবার জন্য উনি কোর্টে গেছেন, এবং তিনি রায়ও পেয়ে গেছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের পিডব্লিউডি যে খাদ্য ভবনে আমরা আলোচনাও করেছি, এবং তারা যথেষ্ট সহযোগিতা করে এই ব্যাপারে চেষ্টা করছেন, এবং ইতিমধ্যেও একটা সাজেশন তারা দিয়েছেন বেনফিসে এই এটাকে নিয়ে যাওয়ার জন্যে। আলটিমেটলি এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আয়ুষ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবনে আমরা জানিয়েছি, এবং এটা নিয়ে এখন চেষ্টা চলছে